আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। লাশের প্রতিশোধ গল্পের দ্বিতীয় পার্টে চলে আসলাম আমি সাদিয়া। চলেন তাহলে দেরি কেন, গল্পটি শুরু করা যাক। নাসির আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা। কেবল মাঝে মাঝে বিকৃত রেডিও সুর যেন নিঃশব্দকে আরো গভীর করে তোলে। সিফাত চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে আছে। অন্ধকারে কিছু বোঝা যায় না। তার মনেও এখন কেবল একটাই চিন্তা, ভালোই ভালোই বাড়ি পৌঁছালেই হলো। সামনে চাঁদের আলো ফিকে, রাস্তার দুপাশে গা ছমছম করা নির্জনতা। হঠাৎ ধপ করে একটা আওয়াজ, একটি প্রচণ্ড ঝাঁকুনিতে গাড়িটি লাফিয়ে ওঠে, যেন কিছু ভারী কিছুতে ধাক্কা খেয়েছে। নাসির দ্রুত ব্রেক কষে, এটা আবার কি হইল? সে হকচকিয়ে উঠে গাড়ি থামায়। সে গাড়ি থেকে নামতে চাইলে সিফাত চিন্তিত স্বরে বলে ওঠে, ভাই, এটা কিসের ঝাঁকি ছিল? আর এই সময় আপনি গাড়ি থেকে নামতেছেন? এই সময় গাড়ি থেকে নামাটা কি ঠিক হইবে? নাসির আধা দরজা খুলে পেছনের অন্ধকারে তাকিয়ে বলে, দেখতে তো হইবই, রাস্তা ফাঁকা। যদি গাড়ির নিচে কিছু আটকা পড়ে আরও বিপদ হইব। আপনি গাড়িতে থাকেন, আমি দেখি। সে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে এক পা দুপা করে অন্ধকারের দিকে এগোয়। চারপাশে নীরবতা, গা ছমছম করা শীতল বাতাস বইছে। গাড়ির পেছন দিকে গিয়ে সে হালকা করে জিনিসপত্র ও চাকার নিচে দেখে। তখন হঠাৎ সে খেয়াল করে গাড়ির পেছনের সিট যেখানটায় লাশ রাখা ছিল সেই দরজাটা খোলা। এটা কেমনে খুইলা গেল? নাসির ফিসফিস করে। ঠিক তখনই সিফাত ভেতর থেকে চিৎকার করে ওঠে, ভাই ভাই, দেখেন তো, লোকগুলো তারা কোথায় যেন যাইতেছে। নাসির চোখ বড় বড় করে দেখে সাদা কাপড়ে মোড়ানো লাশটাকে ঘিরে থাকা সেই পুরুষ আর নারী। তারা ধীরে ধীরে হেঁটে রাস্তার পাশে থাকা ঝোপঝাড়ির মধ্য দিয়ে অন্ধকারে মিশে গেল। এই লোকগুলা কই যাইতেছে? নাসির ফিস ফিস করে বলে। সে ওদের পিছু নিতে চায়, কিন্তু পা যেন এগোয় না। তার শরীর হাড়ে হাড়ে ঠান্ডা হয়ে গেছে। সিফাত তখন গাড়ি থেকে মাথা বের করে আবার বলে ওঠে, ভাই, কিছু তো ঠিকঠাক না। আমি কইছিলাম এরা মানুষ না, আপনি আর কাছে যায়েন না, চলেন ভাই। নাসির এবারও কিছু বলে না, কেবল স্থির চোখে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে, যেখানে সাদা কাপড়ের এক টুকরো এখনো বাতাসে ঝুলে আছে, ঝোপঝাড়ের ফাঁকে মিলিয়ে যাচ্ছে। ভাই, আপনি দ্রুত গাড়িতে আসেন। সিফাত এবার চিৎকার করে বলে ওঠে, ওই লোকগুলার আশায় থাকলে হইব না, চলেন তাড়াতাড়ি চলে যাই। নাসির এখনো হতবিহ্বল হয়ে ঝোপের দিকে তাকিয়ে থাকে। সে ধীরে ধীরে বলে ওঠে, ভাই, ওরা যে চলে গেল, এখন লাশের ভাড়া দিবে কে? সে কথাটা শেষ করতেই সিফাত তাড়াতাড়ি গাড়ির পেছনে সিটের দিকে তাকায়। অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে লাশটা তখনও সিটেই পড়ে আছে, ঠিক আগের মতোই, সাদা কাপড়ে মোড়ানো, নিস্তব্ধ নিথর দেহ। ভাই ভাই, লাশটা তো এখানেই আছে, উত্তেজিত কণ্ঠে বলে ওঠে সিফাত। এখন সব ভাড়ার কথা ভাবার টাইম না। আপনি গাড়ি ছাড়েন, এক মুহূর্তও এই জায়গা নিরাপদ নয়, এখানে থাকলে বিপদ বাড়বে। নাসির যেন তার কথা শুনেও শুনে না, ফ্যাকাশে মুখে বিড়বিড় করে বলে, ওরা যে চলে গেল আর লাশটা এখন আমার গাড়িতে, আমি কি করুম ভাই? উল্টা এখন তো আমি বিপদে পড়ছি। কেন যে এই লাশটা নিতে গেছিলাম? সিফাত এবার বিরক্ত হয়ে বলে, আমি তো আগেই কইছিলাম ভাই, তাও আপনি শুনলেন না। রাইতে এরকম ফাঁকা রাস্তায় অচেনা লোক, অচেনা লাশ, কিছুই তো ঠিকঠাক লাগে না। এখন বুঝতেছেন? নাসির এবার যেন ঘোর থেকে বেরিয়ে আসে। তার মাথায় চিন্তার ঝড়। সে ভাবে, না, এসব স্বাভাবিক না। লোকগুলো হয়তো একটা প্ল্যান করেছে, হয়তো এটা একটা ফাঁদ, ডাকাতদের খবর দিতে গেছে তারা। দাসের কথা বলে আমার গাড়িতে উঠল, এখন সুযোগ খুঁজতেছে। তার চোখে আতঙ্ক আর সন্দেহ। সে হঠাৎ চিৎকার করে ওঠে, না, আর না, এক মুহূর্ত এখানে থাকলে চলবে না। এই বলে দ্রুত গাড়িতে উঠে পড়ে ইঞ্জিন চালু করে গাড়িটি জোরে চালাতে শুরু করে। পেছনে ঝোপঝাড় অন্ধকারে হারিয়ে যায়, আর সামনের রাস্তা শুধু অজানা, নিঃসঙ্গ আর রহস্যে মোড়া। গাড়ির ভেতরে সেই বিকৃত রেডিওর আওয়াজ হালকা করে বেজে যাচ্ছে। সিফাত চুপচাপ, নাসিরের ঠোঁট শক্ত করে একটার পর একটা গিয়ার বদলাচ্ছে। নাসির হঠাৎই কথা বলে, দেখেন সিফাত ভাই, এখন এই লাশের ঝামেলাটা আমার কাঁধে পড়ে গেল। লোকগুলা তো চলেই গেল, এখন লাশটা আমার গাড়িতে, আমি কি করবো এইটা লইয়া?
উল্টা নিজের বিপদে ফেলাইছি। সিফাত একটু চুপ করে থাকে, তারপর মোবাইলের আলোটা লাশের দিকে একবার তাকিয়ে আবার ফিসফিস করে বলে, আমার মনে হয় ওরা লাশটা নেওয়ার জন্য কাউরে খবর দিতে গেছে। আমরা বুঝতে পারি নাই ভাই, 1 মিনিট আর দেরি করলে হয়তো ওরা ফিরে আসতো। তখন কি হতো কে জানে। নাসির দপ করে ব্রেক কষে গাড়ি জাকি খেয়ে থেমে যায়। না ভাই, আর না, আমি এই লাশ নিয়ে আর সেখানে যাবো না। আপনি আবার ওইখানে যাইতে কইতেছেন? আমি তো ভাবছিলাম একটু দয়া করে সাহায্য করুম, কিন্তু এখন বুঝতেছি নিজেরে ফাঁদে ফেলছি। সিফাত বলে, তাহলে বলেন ভাই, এই লাশটার কি হইবে? রাস্তায় তো ফেলে দিতে পারেন না, আর থানায় লইয়া গেলে ওরা তো উল্টা আপনাকেই জিজ্ঞাসাবাদ করবে। বলেন কি করবেন আপনি? নাসির মাথায় হাত দিয়ে বসে পড়ে স্টিয়ারিং ধরে, কণ্ঠটা যেন কাঁপছে। আমি যদি থানায় যাই আর ওরা খোঁজ পায়, তাহলে বলে বসবে আমিই খুন করেছি। আর এই লাশের কোনো ঠিক ঠিকানা তো নাই, পরিচয় জানা যায় না। ওরা তো বলছিল এটা তাদের মা, কিন্তু সেই কথারও তো কোনো প্রমাণ নেই। কিসের মা, কার মা, কেউ জানে? সিফাত এবার একটু থেমে গম্ভীর গলায় বলে, ভাই, আমার মনে হয় এই লাশটা সাধারণ কিছু না। ওদের চেহারা মনে নাই? হাইটে যাওয়ার সময় দেখলেন না, সাদা কাপড়ের নিচ দিয়ে পা দেখা যাচ্ছিল না কারো, যেন মাটি ছুঁইতেও লাগতেছে না। একটা শীতের ঝাপটা লইয়া গেল সেই সময়, মনে পড়তেছে? নাসির হঠাৎই শিউরে উঠে চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর গলা নামিয়ে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? এরা মানুষ না? সিফাত গম্ভীর, চোখ সরায় না মোড়ানো লাশটার দিক থেকে। আমি কিছু বলতে চাই না ভাই, শুধু বলতেছি সময় থাকতে এই ঝামেলা মেটান। লাশটা যদি সত্যিই কিছু অস্বাভাবিক হয়, তাহলে যত দ্রুত সম্ভব এটাকে কোথাও রেখে আসতে হবে। হয়তো ওরা খুঁজে আসবে, হয়তো কিছু চাইবে, জানি না। হঠাৎ করে গাড়ির রেডিওটা বিকট চিৎকারে বিকৃত সুরে আওয়াজ করতে থাকে, তুমি ফুরিয়ে গেছো না, তুমি এখনো আছো। নাসির ভয়ে রেডিওটা বন্ধ করে দেয়, তার কপালে ঘাম। না ভাই, আমার এই লাশটা কোথাও ফালাইয়া যায়, যত দূর পারি। আমি আর এইটার লগে এক মুহূর্ত থাকতে পারবো না। গাড়ির ভেতরটা থমথমে, একটা অস্বস্তিকর শীতলতা যেন ছড়িয়ে আছে। রেডিওটা বন্ধ, বাতাসে নিস্তব্ধতা। তাদের পেছনে সিটের উপর নিঃশব্দে পড়ে থাকা সাদা কাপড়ে মোড়ানো লাশ। গাড়ি চলছে অন্ধকার গ্রামীণ রাস্তা দিয়ে, দুপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে কুকুরের কান্নার মতো দূর থেকে বেশি আসা শব্দ। হঠাৎ সিফাত বলে ওঠে, ভাই, এই লাশটারে এভাবে কোথাও ফালাইয়া যাওয়াটা কি ঠিক হইব? যদি কিছু হয়? নাসির থমথমে গলায় বলে, দেখেন ভাই, যা খুশি বলেন, আমি এই লাশের ঝামেলা আর নিতে পারতেছি না। যারা লাশটা দিছিল তারা কই গেল তা কেউ জানে না। এখন যদি থানা পুলিশে পড়ি, আমি শেষ। সামনে কোথাও নিরিবিলি জায়গা পাইলে ফালাইয়া আইমু। যেই ভাবা সেই কাজ। গাড়িটা ধীরে ধীরে একটা নির্জন মেঠো পথের ধারে থামে। চারপাশে গা ছমছমে, ঝোপঝাড়, গাঢ় অন্ধকার। দূরে একটা পুরো বাড়ির মতো ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। নাসির ইঞ্জিন বন্ধ করে এক নিঃশ্বাসে বলে, এই জায়গাটা ঠিক আছে, চলেন ভাই, এখানেই রাখি, কেউ আসবে না, কেউ দেখবেও না। সেফাতে একটু অস্থির হয়ে তাকায় লাশটার দিকে, মুখটা শুকিয়ে গেছে। ভাই, আমার মনে হয় আর একটু ভেবে নেওয়া দরকার ছিল। যদি ওরা লাশটির খুঁজে ফিরে আসে? নাসির বলে, অত বাবার টাইম নেই ভাই, আপনি শুধু আমাকে একটু সাহায্য করেন, আমি একা একা পারুম না। সিফাত মুখ শক্ত করে ভয়কে গিলে নেয়। আমার এসব লাশ ধরতে ভালো লাগে না ভাই, ভয় লাগে আমার। নাসির এক ঝাঁকিতে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে, পুরুষ মানুষের আবার ভয় পেলে হয় নাকি? আসেন ভাই, লাশটা একটু ধরেন। সিফাত ধীরে ধীরে দরজা খুলে বাইরে আসে। রাতের ঠান্ডা বাতাস, কিন্তু বুকের ভেতর যেন আগুন। মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর পর আলোর বৃত্তে সাদা কাপড় মোড়ানো লাশটা চোখে পড়ে, একটুও নড়ে না, ঠিক যেমন ছিল। নাসির কাপড়ের নিচ থেকে এক কোণা ধরে তুলে বলে, এই পাশে ধরেন ভাই, তাড়াতাড়ি করি। দুজনে মিলে লাশটা নিচে নামাতে চায়। হঠাৎ এক অদ্ভুত ভার বুঝতে পারে তারা। লাশটা হঠাৎ যেন আরো ভারী হয়ে গেছে, এমনকি কাপড়ের ভেতর দিয়ে কিছু নড়ছে কিনা। সিফাত শিউরে উঠে বলে, ভাই ভাই, এই লাশটা কিছু একটা করছে, এটা কি নড়তেছে? নাসির দাঁতে দাঁত চেপে বলে, চুপ করেন, ওসব ভাবলে কিছুই পারুম না, ধরেন।
দুজনে মিলে কোনো মতে লাশটা গাড়ির বাইরে নিয়ে আসে। সেই নির্জন জায়গাটায় রাখে। জোপের পাশে একটি পুরনো কুয়ো আছে, তার ঠিক পাশেই লাশটা রাখার সিদ্ধান্ত নেয়। লাশটা মাটিতে রাখতেই হঠাৎ করে বাতাস যেন ভারী হয়ে ওঠে। গাছের পাতাগুলো সব অদ্ভুত শব্দে কাঁপতে থাকে। চারপাশে অদৃশ্য চাপা শব্দ, যেন কারো কান্না। সিফাত ফিসফিস করে বলে, ভাই আমরা কি ভুল করছি? নাসির আর কিছু না বলে একবার ঝট করে পেছনে তাকায়, কিন্তু কেউ নেই। কেবল সাদা কাপড়ের একটা কোণা হাওয়ায় দুলছে, যেন ভেতরে কিছু নিঃশ্বাস নিচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ সাদা কাপড়ের নিচ থেকে ভেসে আসে একটা অশ্রাব্য চাপা গোঙানির শব্দ। তারা খেয়াল করে দেখে সেখানে আসলে কোনো আওয়াজই আসছে না। এটা তাদের মনের ভুল। জোপের পাশে লাশটা রেখে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে নাসির আর সিফাত। বাতাস তখনও ভারী, গাছের পাতায় অদ্ভুত কাঁপুনি, সাদা কাপড়টা যেন নিঃশ্বাস নিচ্ছে। নাসির বলে, চলেন ভাই, সময় নেই। সিফাত এক দৃষ্টিতে লাশটার দিকে তাকিয়ে থাকে। কাপড়ের নিচে কি যেন একটা নড়ছে, আবার যেন নাও নড়ছে। নাসির ধমক দেওয়ার মতো করে বলে, কি দেখতেছেন, চলেন গাড়িতে। দুজনে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে। নাসির দরজা লাগিয়ে এক ঝটকায় ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ি তখন বিকট শব্দ করে সামনের দিকে ছুটে যায়, যেন অজানা কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছে। সিফাত পাশে বসে কাপা গলায় বলে, ভাই এই কাজটা করাটা কি ঠিক হয়েছে? নাসির বলে, ভাই আমি কি মজা করছি নাকি? আমি গরিব মানুষ, একসময় আমি রিক্সা চালাইছিলাম, এখন ভাগ্যে একটা গাড়ি আইছে, সেইটাও ভাড়ার গাড়ি। লাশের এই ব্যাপারটি যদি পুলিশ জেনে যায়, যদি মামলা হয়, তাহলে না দোষ করেও জেল খাটতে হবে। আমি এসব পারুম না ভাই। সিফাত কাপা গলায় জিজ্ঞেস করে, তবে যারা লাশটা গাড়িতে তুলেছিল তারা কারা ছিল? তাদের কথায় এই কাজ করলাম আমরা। নাসির গাড়ির গতি আরেকটু বাড়িয়ে বলে, ওরা কারা তা জানি না, তবে কেন এই লাশের ঝামেলা কাঁধে নেব? আমি ভাবছিলাম মরা মানুষ, আর কি। এখন বুঝতেছি এই লাশটা কিচ্ছু একটা ছিল। সিফাত চিৎকার করে ওঠে, ভাই থামেন, থামেন একবার, ওইখানে কিছু ছিল, আমি আমার চোখে দেখছি। নাসির থামে না। রাস্তা ফাঁকা, গাড়ি ছুটে চলে। অন্ধকার রাতের বুক চিরে তাদের পেছনে জুপের পাশে পড়ে থাকে সেই সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহটি। দুজনের লাশ নিয়ে অনেক কথা বলে। সিফাত বলে, ভাই জানেন, আমরা যদি এখন ওখানে ফিরে যাই, আমি বাজি ধরতে পারি, হাজার খুঁজলেও ওই লাশটা আর পাইবেন না। আমার কাছে ওটাকে অদ্ভুত কিছু মনে হয়েছিল। নাসির একটু বিরক্তির সুরে বলে, ভাই আপনি হয়তো কইলেন না এই লাশ সেখানেই পড়ে আছে। আসলে ভাই, ওই লোকগুলার আমি তখনই সন্দেহ করছিলাম। ওদের চোখে একটা ভাব আসিল, কথা বলার ধরন, হাঁটার ভঙ্গি, কিছুই ঠিকঠাক মনে হয় নাই আমার। আপনি আমারে ভুল ভাবেন, কিন্তু ওরা আদৌ মানুষ ছিল কিনা আমি সেইটাই ভাবতেছিলাম। সিফাত গলা খাকরি দিয়ে ফিস ফিস করে বলে, তবে ভাই একটা জিনিস আমার মাথায় গেঁথে আছে। নাসির চুপ করে আছে। সিফাত বলে, ওরা যদি মানুষ না হইতো, তাহলে লাশটারে কে গাড়িতে তুলে দিল? আর ভাই আমরা কিন্তু নিশ্চিত পুরো সময় জুড়েই লাশটা গাড়ির পেছনের সিটে ছিল, আমি তো চোখে দেখছি। নাসির এবার গম্ভীর হয়ে যায়। সে ধীরে ধীরে মাথা নাড়ে, তারপর বলে, ভাই আপনার কথা ঠিক। সিফাত এবার একটু উত্তেজিত হয়ে বলে, চলেন ভাই আমরা আরেকবার যাই ওই জায়গায়, আমি দেখতে চাই লাশটা এখনো আছে কিনা। নাসির চিৎকার করে ওঠে, পাগল হয়েছেন নাকি? এখন আবার ওই দিকে যাবেন? মরতে চান নাকি? এখন আবার যাবেন? আমি কোনো মতেই ফিরতেছি না। সিফাত দাঁতে দাঁত চেপে বলে, আমি যাব, আপনি না যান, আমি একাই যাব। আমি দেখতে চাই ওইখানে কিছু আছে কিনা, নাকি সবই আমাদের কল্পনা। সড়ক তখন একদম ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা। সিফাত হঠাৎ বলে ওঠে, ভাই আমাকে এখানেই নামায়া দেন, আমি যাবো লাশের কাছে, আমি দেখতে চাই এখনো লাশটা পড়ে আছে কিনা। নাসির হঠাৎ ব্রেক কষে গাড়িটা দাঁড়িয়ে যায়। সে চোখ কুচকে সিফাতের দিকে তাকায়। আপনি আসলেই পাগল হইয়া গেছেন ভাই, কইলাম না এটা কোনো সাধারণ বিষয় না। যেভাবে লাশটা ফেলে আসলাম, ওখানে গেলে কিছু একটা হইবেই। ভাইরে, এটা যদি আসলেই লাশ হয়, তবে ওরকম পড়ে থাকুক, আমাদের এত মাথা ব্যথা কেন? যদি ওইটা লাশ না হয়, কিছু অশরীরই হয়, তবে ভাই আপনি নিজেই জানেন, তখন কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। সিফাত গলায় দৃঢ়তা এনে বলে, ভাই এভাবে ভয় পাইলে হইব না। যেই লাশ আমরা গাড়িতে তুলছিলাম
সেটা হঠাৎ করে রাস্তার পাশে কিভাবে পড়ে থাকে, আর আমি চোখে দেখছি আমরা লাশটা এভাবে ফেলে যেতে পারি না। আমি নিশ্চিত আমাদের কিছু একটা ভুল হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমরা এমন কিছুতে জড়ায় গেছি যেটার মাথা মুন্ডু নাই। আর যেহেতু আমি জড়াইছি, আমি সত্যটা জানতেই চাই। নাসির আবার গাড়ি স্টার্ট দেয়, বলে, ভাই কইলাম তো কিছু রহস্যই ভালো। আপনি যাবেন, তারপর যদি ফেরত না আসেন তখন কেডা দায় নেবে? আমি তো হাটহাজারি থেকে আসছি কাজ করতে, লাশের গাড়ি চালাই, কিন্তু আত্মার লোকে ঝামেলায় জড়াতে চাই না। আর যদি সত্যি সেটা লাশ হয় তো ঝামেলার কমতি নেই। ভাই আপনি যদি এখন নামেন আমি থামাবো না, কইলাম। এখানে নামলে আমি চলে যাব। সিফাত চোখ নিচু করে বলে, ঠিক আছে ভাই, আপনি থামান, আমি নামতেছি। নাসির এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর মুখ ফিরিয়ে বলে, আল্লাহ ভরসা ভাই, নামেন, কিন্তু একখান কথা, সাবধানে যায়েন। সিফাত এক চিলতে হাসি দিয়ে দরজা খুলে নেমে পড়ে। গাড়ি আবার গতি নেয়। নাসির পেছনে তাকায় না। অন্ধকার রাস্তার একপাশে দাঁড়িয়ে সিফাত একবার তাকায় গাড়ির পেছনে মিলিয়ে যাওয়া লাইটের দিকে, তারপর ধীরে ধীরে পেছনের সেই ঝোপের দিকে হাঁটতে শুরু করে, যেখানে কিছুক্ষণ পূর্বে তারা সাদা কাপড়ে মোড়ানো লাশটি ফেলে গিয়েছিল। সিফাত হেঁটে চলছে, পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ। মাথার উপর দিয়ে একটা পেঁচা উড়ে যায়। ঝোপের কাছাকাছি আসতেই সিফাত থেমে যায়। তার নিঃশ্বাস যেন একটু একটু করে ভারী হয়ে উঠছে। সে জানে এই জায়গাটায়, ঝোপের নিচে এই মাটির উপরেই তারা ফেলে গিয়েছিল সাদা কাপড়ে মোড়ানো লাশটা। কিন্তু এখন লাশ কই? চারদিক ঘুটঘুটে অন্ধকার, গা ছমছমে নীরবতা, ঝোপের ডালপালা হালকা বাতাসে দুলছে। সে একটু এগিয়ে যায়, ঝুঁকে দেখে সাদা কাপড়ের চিহ্নও নেই। মাটিতে এমনভাবে পাতা আর মাটি ছড়িয়ে আছে যেন কেউ এখানে কিছুই রাখেনি। তার মুখ শুকিয়ে যায়। এত তাড়াতাড়ি কে লাশটা নিল? না, লাশটা তো এখানে ছিল, আমি নিজে দেখছি। সিফাত পেছন থেকে একবার তাকায়। রাস্তা এখন ফাঁকা। নাসিরের গাড়ির আলো বহু আগেই মিলিয়ে গেছে। চারপাশে কোনো মানুষের সাড়া নেই। সে কাপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ অন করে। আলোটা সরু লাইন করে ছুঁয়ে যায় ঝোপের মাটি, গাছের গুঁড়ি আর পাতাগুলোকে। হঠাৎ ঝোপের ভেতরে মাটি যেন একটু উঁচু নিচু। সিফাত এগিয়ে গিয়ে মোবাইলের আলো ফেলে। না, সাদা কাপড় না, কিন্তু সেখানে কিছু একটা যেন হেঁটে গেছে, পায়ের ছাপ। অন্ধকারে সিফাত মোবাইলের আলো ফেলে বুঝে যায় ঝোপের মাটিতে হালকা পায়ের ছাপ, যেন কেউ বা কিছু এখান থেকে হেঁটে গেছে। হঠাৎই পেছন থেকে এক ঠান্ডা বাতাস এসে তার গা ছুঁয়ে যায়। সেখানে লাশটি না পেয়ে সিফাত সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরে যাবে। সে মোবাইলের টর্চ অন করে সামনের দিকে হাঁটতে থাকে। ঠিক তখনই ধপ করে একটা আওয়াজ হয়। কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে সিফাত মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। মোবাইলটা হাত থেকে ছিটকে কিছুটা দূরে পড়ে। সেদিকে আলো গিয়ে পড়ে পাশের গাছের গায়ে। সিফাত উঠে বসতেই তার চোখ আটকে যায় সেই গাছটায়। গাছের ডালে কিছু একটা ঝুলে আছে। একটু ভালো করে তাকাতেই সিফাত বুঝতে পারে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা। বাতাসে কাপড়টা উড়ছে, কিন্তু পুরোটা এখন আর কাপড়ে ঢাকা নেই। কাপড়ের ভেতর থেকে বেরিয়ে আছে কুঁচকে যাওয়া এক জোড়া হাত। হাতগুলো যেন জড়সড় হয়ে জমে আছে, অথচ এখন একটু একটু করে নড়ছে। সিফাতের শ্বাস বন্ধ হয়ে আসে। তার চোখ ভয় আর অবিশ্বাসে চওড়া হয়ে যায়। গলা শুকিয়ে কাঠ। সে কাঁপতে কাঁপতে এক পা দু পা পেছনে সরে যায়। তখনই লাশটা নড়ে ওঠে। এক ঝটকায় যেন ঢাল ভেঙে পড়ে যায় নিচে, সোজা সিফাতের গায়ের উপর। সিফাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠে। ঠান্ডা জড়ানো একটা শরীর তার বুকের উপর। সে ধাক্কা দিয়ে লাশটাকে সরাতে চায়, কিন্তু শরীরটা এমনভাবে আঁকড়ে আছে যেন এটা কোনো লাশ না, বরং কিছু একটার দখলে থাকা শরীর। তখনই সে সাদা কাপড়ের ফাঁক গলে এক জোড়া চোখ ধীরে ধীরে খোলে। একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে তার কানে, তুই আসছিস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। সিফাত হঠাৎ বুঝতে পারে এই লাশটা কেবল একটা লাশ না, এটা কোনো কিছুর বাহক, হয়তো এমন কিছু যার খিদের শেষ নেই। ভয়ে আর আতঙ্কে সে এক প্রচণ্ড ধাক্কায় লাশটাকে সরিয়ে দিয়ে নিজেকে টেনে বের করার চেষ্টা করে।
লাশটা সিফাতকে চেপে ধরে রেখেছে। তার কাঁধে গলায় বুকের চারপাশে ঠান্ডা শীতল এক যন্ত্রণার স্পর্শ। মনে হচ্ছে হাজার বছর ধরে কোনো কবরের নিচে পচে যাওয়া একটা শরীর এখন তার বুকের উপর জীবন্ত হয়ে উঠেছে। সে হাত পা ছুঁড়ে দস্তাদস্তি করছে, কিন্তু কোনো লাভ নেই। লাশটা অসম্ভব ভারী, অথচ এক অদ্ভুত শক্তি নিয়ে তাকে চেপে ধরেছে। সিফাত চিৎকার করে বলে, বাঁচাও, কে আছো, বাঁচাও। কিন্তু আশপাশে শুধু শুনশান নিস্তব্ধতা। গাছের পাতা হালকা করে দুলছে। সেই লাশের চোখ জ্বলে ওঠে, অন্ধকারে লালচে আলোর মতো জ্বলজ্বল করছে। ঠোঁটের ফাঁক করে এক ভয়ঙ্কর গন্ধ বেরিয়ে আসে। সিফাত মুখ ঘুরিয়ে নেয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ভয়ে সে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, আল্লাহ, আল্লাহ, বাঁচান আমাকে, আমি ভুল করেছি, আমি বড় ভুল করেছি। নাসির ভাই ঠিক বলেছিল, আমি শুনি নাই, আমি। সিফাত কান্না করতে করতে থাকে। নাসির ড্রাইভারের সেই সতর্কতা মনে পড়ে যায়। যেভাবে লাশটা ফেলে আসলাম, ওইখানে গেলে কিছু একটা হইবই। ভাইরে, এটা যদি আসলে লাশ হয় তবে ওরকম পড়ে থাকো, আমাদের এত মাথা ব্যথা কেন? আর যদি ওইটা লাশ না হয়, কিছু অশরীরী হয়, তয় ভাই আপনি নিজেই জানেন তখন কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এসব কথা তার মনে পড়ে যায়। সিফাত তখন নাসিরের কথা শুনেনি। যদি শুনতো তাহলে এখন তার এই অবস্থা হতো না। সিফাত যখন লাশটির সাথে দস্তাদস্তি করে, মৃতপ্রায় ঠান্ডা লাশটা যেন তাকে পিষে ফেলবে। শরীরে কোনো শক্তি নেই, শুধু চোখে পানি আর ঠোঁটে ফিসফিসে কান্না। বুকের উপর সেই অশরীরের ভার, কাঁধে জমে থাকা কবরের ঠান্ডা, গামের মতো এক ধরনের মরা গন্ধ, সব মিলিয়ে দম বন্ধ হয়ে আসছে তার। কান্নার ফাঁকে তার চোখে পড়ল দূরে থেকে, অনেক দূরে থেকে গাছের ফাঁক দিয়ে একটা মৃদু আলোর রেখা তার দিকেই ছুটে আসছে। প্রথমে মনে হয়েছিল এও বুঝি মায়া, ভয়ের খেলা, কিন্তু না, ধীরে ধীরে আলোটা একটু স্পষ্ট, একটু জোরালো হয়ে উঠছে। এটা এটা তো গাড়ির আলো। সিফাত অস্পষ্ট গলায় বলে ওঠে, আলো, কেউ আসতেছে, বাঁচাও। সেই মুহূর্তেই লাশটা একটু কেঁপে ওঠে, যেন আলো তার জন্য বিষ। চোখের লাল আবার কিছুটা স্নান হয়। একটা গো গো শব্দ তুলে লাশটা পিছিয়ে যেতে চায়, কিন্তু আবার সিফাতের গলায় আঁকড়ে ধরে। সিফাত এরকম মরিয়া হয়ে ওঠে, এখন না পালাতে পারলে সব শেষ। আলোটা কাছে আসছে, গাড়ির ইঞ্জিনের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আরে আরে, এটা তো নাসির ভাইয়ের গাড়ি। নাসির তখন গাড়ি চালাচ্ছে। নাসির এই সারা শরীর ঘামে ভিজে আছে। তাকে একা ফেলে যাওয়ার সময় তার মনে হচ্ছিল সিফাতকে ওখানে রেখে যাওয়াটা মারাত্মক ভুল ছিল। তার মাথায় বারবার ঘুরছিল লাশটার চোখ, যেভাবে সাদা কাপড়ে মোড়ানো ছিল। সেই নিঃশব্দ শরীরটা ঠিক যেন মানুষের ছিল না, সেখানে কিছু তো একটা আছে। নিজেই নিজেকে বলছিল সে, আমি সিফাত বাইরে একারাই খাইছি, কিন্তু আমি ফিরতাছি, কিছু হলে আমি দেখে যাবো, তাকে এভাবে একা ফেলে যেতে পারি না। গাড়ির আলো সমেত নাসির সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে সিফাতের কাছে ছুটে আসে। নাসির দেখতে পায় সিফাত মাটিতে পড়ে আছে, আর তার উপর ঝুঁকে আছে সেই সাদা কাপড় মোড়ানো ভয়ঙ্কর লাশটি। ইন্নানিল্লাহ বলে চিৎকার করে নাসির গাড়ির হেডলাইট পুরো শক্তিতে সেদিকে ফেলে। আর তখনই লাশটা গর্জন করে উঠে একটা বিকট চিৎকারে। সেই গর্জনে চারপাশ কেঁপে ওঠে, গাছে থাকা পাখিরা উড়ে পালায়। সাদা কাপড়ের ফাঁকে তার মুখের অর্ধেক খুলে যাচ্ছে প্রায়। কোনো জীবন্ত মানুষ নয়, বরং কোনো শতাব্দী প্রাচীন অভিশপ্ত আত্মা। সেই আলোতে লাশটা কুঁকড়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ মাটির নিচে গড়িয়ে যায়, যেন মাটি তাকে টেনে নিচ্ছে। সিফাত তখন মাটিতে পড়ে কাঁদছে, চোখে পানি, মুখে মাটি, কিন্তু সে বুঝতে পারে সে বেঁচে গেছে। নাসির দৌড়ে এসে সিফাতকে কোলে তুলে, ভাই, ভাই সিফাত, কথা কও, আমি আইছি, ভাই আমি আইছি। সিফাত কাঁদতে কাঁদতে বলে, ভাই আমি আর কোনোদিন এরকম কিছুতে যাবো না। আমি বিশ্বাস করছি ভাই, ওটা মানুষ না ছিল, ওটা ওটা একটা অশরীরী। নাসির শক্ত করে সিফাতকে জড়িয়ে ধরে, তার গলার স্বরে দৃঢ়তা, চলেন ভাই, এক মুহূর্ত আর এখানে থাকা যাবে না, এই জায়গাটা ভালো না। আমি আগেই কইছিলাম, যেভাবে লাশটা ফালাইছি ওখানে গেলে কিছু একটা হইবেই। পেছনে সেই লাশটা হামাগুড়ি দিয়ে তাদের পেছনে ছুটে আসছে। নাসির বলে, ভাই দ্রুত গাড়িতে উঠুন। সিফাত নাসিরের কাঁধে ভর করে অনেক কষ্টে গাড়িতে চড়ে বসে। নাসির দ্রুত গাড়ির দরজা লাগিয়ে দেয়। এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দেয়।
গাড়ির হেডলাইটের আলোতে অন্ধকার অনেকটাই কেটে যায়। গাড়ির চাকার ঘর্ষণে ধুলা উঠতে থাকে। পেছনে পড়ে থাকে সেই অভিশপ্ত লাশ, যেটার মুখ আধা খোলা, গলা থেকে অদ্ভুত গঙ্গানির শব্দ শোনা যাচ্ছে। সিফাত ভয়ার্থ কাঁপা কপা গলায় বলে, ভাই দরজা লাগাইছেন তো? নাসির জানে এই মুহূর্তে আপনি নিরাপদ আছেন। ভাই দরজা লাগানো আছে, আপনি দোয়া পড়েন। নাসির গাড়ি চালানোর সময় বারবার পেছনের আয়নায় তাকায়। একবার তার কাছে মনে হয় কোনো সাদা ছায়া যেন পথ ধরে দৌড়াচ্ছে, কিন্তু পরক্ষণে অদৃশ্য হয়ে যায়। তারা ঠিক ভোর রাতে গ্রামে পৌঁছায়। সিফাতের মা দৌড়ে আসে ছেলের অবস্থা দেখে, ভয় পেয়ে যায়। সিফাতের গায়ে মাটি লেগে আছে আর চোখে ভয়। সিফাতের গায়ে প্রচণ্ড জ্বর আসে, শরীর কাঁপে, ঘুমে চিৎকার করে ওঠে বারবার, আমারে ছাড়, আমি ওখানে যাবো না, আমি কসম করছি আর কোনো ভুল করুম না, এসব বলে বারবার প্রলাপ বকতে থাকে। পরদিন দুপুরে সিফাতকে এক পরিচিত হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর চোখ বন্ধ করে কোরআনের কিছু আয়াত পাঠ করেন। তারপর সিফাতের কাঁপতে থাকা হাতটি ধরে জিজ্ঞেস করে, তুমি কি লাশটা খেয়াল করছিলা? সিফাত কাঁপতে কাঁপতে মাথা নাড়ে, খেয়াল করেছিলাম। লাশটা সাদা কাপড়ে মোড়ানো ছিল, চোখ খোলা। আমারে ডাইকা ডাইকা কইতেছিল, তুই আসছিস, আমি তো তোরই অপেক্ষায় ছিলাম। হুজুর কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, এই অপমৃত্যুতে মরার পরের আত্মা জিন না, শয়তানও না, এটা এক ধরনের ভাসমান আত্মা। কেউ হয়তো রাস্তায় মরেছিল, আর কেউ লাশটারে যথাযথ দাফন দেয় নাই। সেই আত্মাটা এখন রাতের বেলা রাস্তায় রাস্তায় ওত পেতে শিকারের অপেক্ষায় থাকে। যারা রাতের বেলা চলাচল করে, বিশেষ করে যারা ভয় পায় ও অতিরিক্ত সাহস দেখাতে যায়, লাশটা তাদের শিকার বানায়। সিফাত মুখ ডেকে কাঁদে, আমি ভুল করেছি হুজুর, আমি মনে করেছি মানুষ মাইরা ফালাইছে, কিন্তু অত মানুষই ছিল না। হুজুর একটানা কিছু দোয়া লিখে দিয়ে বলে, এই দোয়াগুলো রোজ সকালে পড়বা, আর যাই করো ভুলেও ওই জায়গায় কখনো যাইবা না। দিন যায়, সপ্তাহ বেরোয়, সিফাত ধীরে ধীরে সুস্থ হয় ঠিকই, কিন্তু আর আগের মতো হাসি খুশি থাকে না। চোখে এক ধরনের ভয় দেখা যায়। সেই রাতে যা দেখেছে সে চাইলেও ভুলতে পারে না। এদিকে নাসির, সে এখন রাত হলে আর গাড়ি নিয়ে বের হয় না। তারা দুজনেই জানে সেই গা ছমছমে ভয়ঙ্কর লাশের কথা। সাদা কাপড়ে মোড়ানো সেই অভিশপ্ত আত্মা এখনো অপেক্ষায় আছে, হয়তো কোনো রাতভর চলা বাহনের আশায়, হয়তো কোনো সাহসী ভুলের অপেক্ষায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী গল্পের ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ।